স্বাগত ডিবিসি সংবাদে। আর আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। এবার থাকছে বিস্তারিত। প্রায় শতভাগ শূন্য শুল্ক সুবিধা থাকলেও চীনের বাজারে রপ্তানি বাড়াতে পারছে না বাংলাদেশ। ব্যবসায়ী ও বিশ্লেষকরা মনে করেন এজন্য বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানোর কোনো বিকল্প নেই। তাই বাংলাদেশকে আগে বদলাতে হবে বিনিয়োগ নীতি। গতানুগতিক জ্বালানি ব্যবস্থাপনা, কর কাঠামো আর অস্থিতিশীল মুদ্রা বাজার দিয়ে কোনোভাবেই চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি মেটানো সম্ভব নয় বলে মনে করেন বিশ্লেষকরা। বিশ্ব জিডিপির প্রায় 17% দখল নিয়ে দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ চীন, আর 0.41% জিডিপি নিয়ে বাংলাদেশের অবস্থান 36তম। দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে নজর দিলে দেখা যায় চীনে বাংলাদেশের আমদানির তুলনায় রপ্তানি খুবই নগণ্য। এই পরিস্থিতিতে চীন মার্কিন বাণিজ্য যুদ্ধের ডামাডোল থেকে ফায়দা নেয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের। তবে শুধু মুখের কথায় এ সম্ভাবনা বাস্তবে রূপ পাবে না মনে করেন ব্যবসায়ীরা। বাংলাদেশের জন্য এখন একটা ভালো সুযোগ তৈরি হয়েছে, যেটাকে যদি বাংলাদেশ যথাযথভাবে এক্সপ্লোর করতে পারে তাহলে চীনের সাথে বাংলাদেশের সম্পর্কটা অন্যান্য যে কোনো সময়ের চেয়ে বৃহত্তর পর্যায়ে বাস্তবায়ন সম্ভব। দুর্ভাগ্যজনক হলো যে পলিসিতে সুন্দর সুন্দর আইনও করা হয়েছে, কিন্তু বাস্তবায়নের পর্যায়ে কিন্তু আমরা দেখেছি যে অগ্রগতিগুলো একবারেই ছিল না। ব্যবসায়ীরা বলছেন বিনিয়োগকারীদের জন্য এখনো নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিত করতে পারেনি বাংলাদেশ। সেই সঙ্গে আছে কর ও নীতি বৈষম্য, আছে ডলারের বিপরীতে টাকার ধারাবাহিক দরপতনের অস্থিরতা, আর এসব জিয়ে রেখে নতুন চীনা বিনিয়োগ আকর্ষণ কঠিন। ভিয়েতনাম বা সিঙ্গাপুর যেভাবে তারা ফরেন ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করেছে, যেটা ফিসকাল ইনসেন্টিভ দিয়ে, আমরা ইন্টেলকে দেখেছি, স্যামসাংকে দেখেছি, একটা দেশের চেহারা চেঞ্জ করে দেয়। সেই ধরনের কোম্পানিকে আমার প্রয়োজন হলে ফিসকাল ইনসেন্টিভ, যেটা ডিসক্রিমিনেটিভ হলেও তাদেরকে দিয়ে ইনভেস্টমেন্টের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিতে হবে। অনলি দেন তারা আসবে, কারণ কোনো ফরেন কোম্পানি তার নিজের বেনিফিট ছাড়া সে আপনার এখানে ইনভেস্টমেন্টের জন্য আসবে না। বিশ্লেষকরা বলছেন চীনের বাজারে রপ্তানি বাড়াতে চাইলে এদেশে বেইজিংয়ের বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই। চীনের বিনিয়োগ যদি বাংলাদেশে আসে, এখানে দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি কমানোর সুযোগটাও তখন কিন্তু তৈরি হয়। আমাদেরকে ভ্যালু চেইনের ভিতরে ঢুকতে হবে। আমরা যদি চীনের কোনো উৎপাদনের একটা অংশকে যদি আমরা আমাদের দেশে তৈরি করতে পারি, তাহলেই শুধুমাত্র এটা করা সম্ভব। এর বাইরে গিয়ে কিন্তু করা কঠিন হবে। এ অবস্থায় বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগাতে অন্যের দিকে না তাকিয়ে থেকে দেশের বিনিয়োগ বাধাগুলোকে দ্রুত দূর করার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার চীন সফরে ঢাকা বেইজিং সম্পর্কে নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে মনে করেন সাবেক কূটনীতিকরা। দ্বিপক্ষীয় সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে আগ্রহী দুই দেশ এক্ষেত্রে ভূ রাজনীতির সুযোগ হাতছাড়া করতে চায় না উভয় পক্ষ। দেশের শিক্ষা ও চিকিৎসা খাতে চীনের আগ্রহের যথার্থ ব্যবহার করার তাগিদ সাবেক কূটনীতিকদের। চীনের হাইনানে অতি পরিচিত মুখ এবং তাদের প্রাদেশিক সরকারের প্রাক্তন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে বাংলাদেশের সরকার প্রধান। সাম্প্রতিক চীন সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছরে অর্থনৈতিক, বাণিজ্যিক, সাংস্কৃতিক এবং সামরিক প্রতিটি ক্ষেত্রেই সহযোগিতা সম্প্রসারিত হয়েছে। অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ উৎপাদন, প্রতিরক্ষা, টেলিযোগাযোগ এবং শিল্পসহ বিভিন্ন খাতে চীনা কোম্পানিগুলো বড় ধরনের প্রকল্প বাস্তবায়ন করেছে। পদ্মা সেতু রেল সংযোগ, কর্ণফুলী টানেল, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র এবং বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে চীনের বিনিয়োগ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে চীনের বল প্রয়োগ না করার প্রবণতাকে স্বাগত জানিয়ে সাবেক রাষ্ট্রদূতরা বলেন, ভূরাজনীতির কারণেই বাংলাদেশের সাথে আরও ঘনিষ্ঠতা চায় চীন। চীন যেহেতু হস্তক্ষেপ করে না অভ্যন্তরীণ বিষয়, সেই জন্যে খালি বাংলাদেশ না, পৃথিবীর বিভিন্ন দেশ, আমাদের মতন উন্নয়নশীল দেশ যারা আছে বা অনুন্নত দেশ আছে, তারা সবাই চীনের সাথে সহযোগিতায় এগিয়ে যেতে বেশি পছন্দ করে। তারা কখনো আমাদের হস্তক্ষেপ করে না, এটা একটা বিরাট ব্যাপার। দ্বিতীয়ত, তারা এত মাটি শক্তি, তারা কখনো আমাদের সেই শক্তির প্রদর্শন করে না ছোট ছোট দেশের উপরে।
এটা একটা ভালো দিক চাইনিজ ডিপ্লোমেসি। প্রধান উপদেষ্টার সফরে ভারতের বিকল্প হিসেবে কুনমিং এর হাসপাতালে চিকিৎসার সুযোগ, চীনের অর্থায়নে দেশে হাসপাতাল নির্মাণ, চট্টগ্রাম কুনমিং আকাশপথের পাশাপাশি সমুদ্র পথে যোগাযোগের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তবে এসব বাস্তবায়ন সময় সাপেক্ষ হলেও সুযোগ হাতছাড়া না করার পরামর্শ সাবেক কূটনীতিকদের। এরা যে বাংলাদেশের হাসপাতাল তৈরি করছে, সুতরাং সেখানে তো আর বাইরে যাওয়ার ব্যাপার হচ্ছে না। তো চীনেরা যখন করবে, আমার ধারণা যে তারা আরও বড় আকারে করবে, সুতরাং আমাদের লোকজনের জন্য উপকারী হবে। তো সুতরাং এটা নিশ্চয়ই একটা মানে আমাদের দুই দেশের সহযোগিতার ক্ষেত্রে নতুন একটা দিগন্ত উন্মোচন করবে। এছাড়া তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পে চীনের আগ্রহ আশা জাগালেও বাস্তবায়ন কতটুকু সম্ভব তা নিয়েও সংশয়ের কথা জানান তারা। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। স্থানীয় ভোট আগে দিয়ে নির্বাচন কমিশনের সক্ষমতা ও নিরপেক্ষতা প্রমাণের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, পাশ করলে পূর্ণ সমর্থন দেবে জনগণ, নয়তো লাল কার্ড। ময়মনসিংহে কর্মী সমাবেশে নারী অধিকার সংস্কার কমিশনের প্রস্তাবনার কঠোর সমালোচনাও করেন জামায়াতের আমির। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠানে যোগ দিয়ে নিজেদের মতামত তুলে ধরেন স্থানীয় নেতারা। প্রধান অতিথির বক্তব্যে দলের আমির বৈষম্য, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত মানবিক বাংলাদেশের প্রত্যাশার কথা জানান। কড়া সমালোচনা করেন নারী অধিকার সংস্কার কমিশনের। কোরআন এবং সুন্নাহর সম্পূর্ণ খেলাফ কিছু সুপারিশমালা পেশ করা হয়েছে। তারা এই দেশে 9.5 কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না। আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব, আপনি দেশে ফিরে বিলম্ব না করে আগেই কাজটাই বাতিল করেন। জুলাই আগস্ট গণহত্যার বিচারের পাশাপাশি সংস্কারের বিষয়েও কথা বলেন শফিকুর রহমান। জুলাই আগস্টে গণহত্যা সংগঠিত করেছে, তাদের কাউকে আইনের বাইরে রাখবেন না, তাদের বিচার নিশ্চিত করুন। যে জঞ্জাল 15.5 বছরের সৃষ্টি করেছে, তার পর্যাপ্ত ন্যায়ানুগ সংস্কার সাধন করুন। সবার প্রতিনিধিত্ব নিশ্চিতে সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন। স্বচ্ছ ভোট আয়োজনে ইসির নিরপেক্ষতা যাচাইয়ে দাবি জানান আগে স্থানীয় সরকার নির্বাচনের। আমরা তাদের একটু অ্যাসিড টেস্ট দেখতে চাই। তারা জাতীয় সংসদের নির্বাচন, যেটা দিয়ে দেশ শাসন হবে 5 বছরের জন্য জনগণের ম্যান্ডেট নিয়ে, সেই নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনটা দিন। আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু। কোনো দল বা বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিলে জামায়াত মানবে না বলেও সাফ জানিয়ে দেন শফিকুর রহমান। জনগণের পরবর্তী ডিবিসি নিউজ ডেস্ক। গর্বমরা ইনসাফের দেশ স্লোগানে আত্মপ্রকাশ করল আরও একটি রাজনৈতিক দল, জনতা পার্টি বাংলাদেশ। দলের চেয়ারম্যান অভিনেতা ইলিয়াস কাঞ্চন আর মহাসচিব হলেন সাবেক বিএনপি নেতা সাংবাদিক শওকত মাহমুদ। 32 বছরে নিরাপদ সড়ক বাস্তবায়ন করতে না পেরেই রাজনৈতিক দল গঠনের কথা জানান ইলিয়াস কাঞ্চন। তার অভিযোগ, বিগত সময়ে সরকারের সহযোগিতা পাননি তিনি। আমরা সিদ্ধান্ত নিয়েছি একটি নতুন রাজনৈতিক দলের জন্য একটি সূচনা ইশতেহার প্রয়োজন। ছাত্র জনতার অভ্যুত্থানের পর চলছে নতুন রাজনৈতিক দল গঠনের হিড়িক। এবার সে তালিকায় যোগ হলো জনতা পার্টি বাংলাদেশ। নতুন এই দলের স্লোগান, গর্বমোরা ইনসাফের দেশ। সত্যিকার অর্থে দেখতে চাই ইনসাফ সমৃদ্ধ, দৃঢ় সার্বভৌমত্ব বলিয়ান নতুন শক্তি হিসাবে এক নিরাপদ। শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে ঘোষণা দেওয়া হয় নতুন দলের রূপরেখা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং নির্বাচনী প্রস্তুতি তুলে ধরেন দলের মহাসচিব। শুধু স্বপ্ন নয়, নতুন বাংলাদেশকে গড়ে তুলতে চাই অভূতপূর্ব কর্মযজ্ঞে। এই জন্য তরুণেরা প্রস্তুত। শুধু চাই ইমানি অঙ্গীকার ও পরিকল্পনা। অন্যান্য দলের তুলনায় আমাদের পার্থক্য হবে নিখাদ দেশপ্রেম, চিন্তা চেতনায় স্বচ্ছতা ও সাহসিকতা, দলের ভেতরে বাইরে গণতন্ত্রের অব্যাহত চর্চা। জনতা পার্টি বাংলাদেশ এর অন্যান্য নেতাদের নাম ঘোষণা করেন দলের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র গোলাম সারোয়ার মিলন, ভাইস চেয়ারম্যান। দলের লক্ষ্য তুলে ধরেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের এই প্রতিষ্ঠাতা। বলেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া সড়কে দুর্ঘটনা কমানো সম্ভব নয়। নিরাপদ সড়ক চাইয়ের সঙ্গে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করেছি, ঠিক তেমনি ভাবে
আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্যে, এ দেশের জন্যে সততার সঙ্গে আমি কাজ করতে চাই। কয়েকটি দলের নেতাকর্মী ছাড়াও জনতা পার্টি বাংলাদেশ আত্মপ্রকাশ অনুষ্ঠানে ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনেক অনেক হৃদয় দিয়ে আপনাদেরকে আমি গ্রহণ করছি। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। গুমের শিকার ব্যক্তি, ক্ষতিগ্রস্ত পরিবার এবং জুলাই যোদ্ধাদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা। রাজধানীর আগারগাঁওয়ে কমিটি ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এবং যুক্তরাজ্যের রয়্যাল কলেজ ফর সাইকিয়াট্রিস্টের উদ্যোগে কর্মশালায় যোগ দিয়ে ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেন গুমের শিকার ব্যক্তিরা। বলেন, গুমের শিকার ব্যক্তির জন্য পরিবারের মানুষদের অপেক্ষায় যন্ত্রণা কষ্টকর। 5ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারা বলেন, আয়নাঘর থেকে বেঁচে ফেরা ব্যক্তিবর্গ এখনো হয়রানির শিকার হচ্ছেন। আমরা যারা 5ই আগস্টের পরে ছাড়া পেয়েছি, তার ছাড়া সবাইকে মামলা দেওয়া হয়েছে। মামলা হাজিরা তারা দিচ্ছেন, রেহাই তারা পাচ্ছেন না, তাদেরকে যেন বিশেষ ব্যবস্থা ছেড়ে দেওয়া হয়। ভিকটিম ফ্যামিলিদেরকে নিয়ে রিসার্চ হওয়া দরকার। শুধু আশ্বাস না বা বিচারের পাশাপাশি ভিকটিমদেরকে রিহ্যাবিলিটেশন করার জন্য ফাইন্যান্সিয়াল পলিসি এবং মেন্টাল হেলথ সাপোর্টটা খুবই দরকার। আমি সহ বা আমরা যারা 3 জন আছি, আমরা সহ এবং যারা এখন গুম রয়েছেন তাদের সবাই, এবং যারা হত্যার শিকার হয়েছেন এবং যারা এখনো পঙ্গু অবস্থায় রয়েছেন, সবাই ইনসাফ পাবে, ন্যায় বিচার পাবো, এই প্রত্যাশা আমি রাখি। সরকারি বেসরকারি নানা উদ্যোগ ও কর্মসূচি নেওয়া হলেও দেশে ম্যালেরিয়া পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। গত 4 বছরে ম্যালেরিয়া রোগী বেড়েছে 4 গুণ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 1 দশকে ম্যালেরিয়া রোগে মৃত্যু হয়েছে 2,500 মানুষের। ম্যালেরিয়ার বাহক কার্যকরভাবে নিয়ন্ত্রণের পরামর্শ বিশেষজ্ঞদের। ম্যালেরিয়া মশাবাহিত রোগ। অ্যানোফিলিস জাতীয় স্ত্রী মশার কামড়ে হয় ম্যালেরিয়া। ম্যালেরিয়ার ঝুঁকি রয়েছে এমন 13টি জেলার মধ্যে দেশের পার্বত্য 3 অঞ্চল সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এর মধ্যে 2 জেলা বান্দরবন ও রাঙামাটিতে 92% সংক্রমণ ঘটছে। স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও অ্যাডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য মতে গত 1 দশকে ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়েছে 8 লাখের বেশি মানুষ। 2024 সালে দেশে ম্যালেরিয়া রোগী ছিল 13,099 জন, মৃত্যু হয়েছে 6 জনের। কীটতত্ত্ববিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কর্মসূচির কার্যক্রম, তত্ত্বাবধান ও পর্যবেক্ষণের ক্ষেত্রে ঘাটতি থাকায় পুরোপুরি নির্মূল করা যাচ্ছে না ম্যালেরিয়া রোগ। পার্বত্য জেলাগুলো আমাদের নজরে আনতে হবে। আমরা যদি বাহক কার্যকরীভাবে নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে আসলে এই বাহকবাহিত ম্যালেরিয়া রোগ নির্মূল করা যাবে না। আরেকটা পরিবর্তন দরকার, সেটা হলো যে এটা সুপারভিশন মনিটরিং। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ম্যালেরিয়া নিয়ন্ত্রণে বিভিন্ন কর্মসূচির ফলে ধীরে ধীরে এই রোগের প্রাদুর্ভাব কমছে। প্রায় 85% মানুষ ম্যালেরিয়া ট্রিটমেন্টের অধীনে এটা চলে আসছেন। 2023 সালে বান্দরবন উপজেলার লামা এলাকায় 3 মাস অন্তর 2টা ডোজ আমরা ম্যালেরিয়ার ওষুধ খাওয়াচ্ছি। এই জিনিসগুলো তো আসলে আমাদের এলিমিনেশনের জন্য আলটিমেটলি আমাদের এটা অনেকটুকু কমে আসতেছে আমাদের প্রোগ্রাম। এছাড়া পার্বত্য এলাকার সীমান্তবর্তী দেশগুলোর সাথে সমন্বিতভাবে প্রতিরোধ কার্যক্রমের পরিকল্পনা রয়েছে সরকারের। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা মতো হয়নি বলে মন্তব্য করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। দুপুরে রাজধানীতে শ্রমজীবী মানুষের জন্য বিনামূল্যে রাস্তার মোড়ে মোড়ে নিরাপদ পানির দাবিতে মানববন্ধন ও গণসমাবেশ অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন। এ সময় ফরহাদ মজহার আরও বলেন, অবিলম্বে পানি সুরক্ষা বাস্তবায়নের মাধ্যমে সরকারকে প্রমাণ করতে হবে তারা কোনো ফ্যাসিস্টের দোসর নয়। তা না হলে পানি মিছিল যেতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এ সময় বক্তারা বলেন, পানি বিক্রির প্রথা শুরু হবার পরপরই পানির মান নষ্ট হতে শুরু করেছে। যখন থেকেই পানির ব্যবসা শুরু হলো তখন থেকে ওয়াসার পানি ময়লাতে ডুবে গেছে। যারা পানি নিয়ে ব্যবসা করে তারা আন্তর্জাতিক বাজারে মানুষ বেচে বলেও মন্তব্য করেছেন ফরহাদ মজহার। পানি আমাদের জীবন রক্ষা করে, প্রতিটি জীবের প্রাণ রক্ষা করে। এই নীতির ভিত্তিতে অবিলম্বে তাকে একটি পানি কমিশন গঠন করতে হবে এবং জনগণকে সুপেয় পানি নিশ্চয়তা তাকে বিধান করতে হবে। এখানে কোনো টালবাহানা করবার কোনো সুযোগ নাই।
রাজধানীর পাইকারি বাজারে কেজিতে 3 থেকে 10 টাকা পর্যন্ত কমেছে চালের দাম, তবে খুচরায় এর প্রভাব সামান্য। ক্রেতার নাগালের মধ্যে আছে মুরগির দর, দাম বেড়েছে ডিমের। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে গত সপ্তাহের চড়া দামেই, চড়া প্রায় সব ধরনের সবজির দরও। বৈশাখে কৃষকের ঘরে এসেছে নতুন ধান, তার প্রভাবে বেড়েছে চালের সরবরাহ, কমছে দাম। রাজধানীর বাজারে কেজিতে 3 থেকে 10 টাকা কমেছে চালের দাম। সরু চাল বিক্রি হচ্ছে 70 থেকে 78 টাকায়, মধ্যম মানের বিয়ার 28 চাল বিক্রি হচ্ছে 55 থেকে 58 টাকায়। এছাড়া মোটা চাল বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে। 4-5 দিনের তুলনায় মিনিকেট 9 থেকে 10 টাকা কমছে, 28 3 থেকে 4 টাকা কমছে। কোম্পানিরা যদি সিন্ডিকেট না করে ধানের বাজারে যায়, বাজার আশা করি সহনীয় পর্যায়ে থাকবে। তবে পাইকারির দাম কমার প্রভাব তেমনটা পড়েনি খুচরায়। বিক্রেতারা বলছেন, নতুন চালে কেজিতে 5 থেকে 6 টাকা কমলেও পুরাতন চাল বিক্রি হচ্ছে আগের দরেই। আজকেরও চাল আনছি 72 টাকা করে, নতুন মিনিকেট চাল। তা আগেও তো আনছি 72 টাকা আটানা। এদিকে পাইকারিতে পানির চেয়েও কম দামে বিক্রি হচ্ছে আলু, মানভেদে দাম 11 থেকে 15 টাকা কেজি। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে গেল সপ্তাহের চড়া দামেই। এই বাজারটা বাড়ছে শুধু যারা স্টক মালটা কিনছিল, এই কারণে বাজারটা বাড়ছে। আলু বেচতেছে 12 টাকা, 12-13। পাইকারির 50 টাকা কেজির পেঁয়াজ খুচরায় 55 টাকা কেজি, আর আলু বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা দরে। মধ্যস্বত্বভোগীরাই সব খেয়ে ফেলতেছে, 3 বারে লাভ হওয়ার পর ভোক্তাদের কাছে পৌঁছে, তাহলে কি করে হবে? দাম বাড়ানোর পর বাজারে সরবরাহ বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের, আর চিনি, ডাল সহ অন্য নিত্যপণ্য বিক্রি হচ্ছে গেল সপ্তাহের দরেই। সরবরাহ কমায় ডজনে 5 থেকে 10 টাকা বেড়েছে ডিমের দাম, আর ব্রয়লার ও সোনালী মুরগি বিক্রি হচ্ছে গেল সপ্তাহের দরেই। ব্রয়লার মুরগি বেচতেছি 180, ডিম বিক্রি হয়ে যাচ্ছে 130 টাকা। বাজারে গেল সপ্তাহের চড়া দামেই বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের সবজি। শসা 100 টাকা কেজি, শসা হাইব্রিডটা 80 টাকা কেজি, বেগুন 80 টাকা কেজি। সবজির দাম ক্রেতার নাগালে রাখতে নজরদারি বাড়ানোর দাবি ভোক্তাদের। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। প্রাচীনকালের গুরুত্বপূর্ণ ও বিপদজনক এক বাণিজ্য পথ সিল্ক রোড, যা চীন থেকে মধ্য এশিয়া হয়ে দক্ষিণ ও পশ্চিম এশিয়ায় এবং ইউরোপে যাওয়ার একটি স্থল বাণিজ্য পথ। বহুকাল এটি বন্ধ থাকলেও এবার এই সংযোগকে নতুনভাবে চালু করার পথে চীন। বেইজিংয়ের দাবি, এতে একত্রিত হবে বিশ্বের একাংশের অর্থনীতি এবং সংস্কৃতি। তবে এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র ও জাপান। Human beings have pursued one of history's greatest enterprises, the Silk Road. সিল্ক রোড কিংবা রেশম পথ, এই নাম শুনলেই মনে হতে পারে রেশমের তৈরি কোনো পথ। বাস্তবে এটি পাশ্চাত্যে ইউরোপ ও প্রাচ্যের চীনের মধ্যে সংযোগ বা বিশাল নেটওয়ার্ক। 130 খ্রিস্টপূর্বে পশ্চিমের দেশগুলোতে এ পথে বাণিজ্য শুরু করে চীনের হান রাজবংশ। প্রাচীন এই বাণিজ্য পথের আওতায় ছিল বর্তমানে মধ্য এশিয়া সহ ভারত, মিশর, সৌদি আরব, ইরান ও ইউরোপীয় কয়েকটি দেশ। লেনদেন হতো চীনা রেশম, কাগজ, গবাদি পশু, শস্য ও চামড়া সহ নানা ধরনের পণ্যের। তবে 1453 খ্রিস্টাব্দে অটোমান সাম্রাজ্য কনস্টান্টিনোপল জয় করলে বন্ধ করে দেয়া হয় পশ্চিমাদের সাথে সব ব্যবসায়িক লেনদেন। বন্ধ হয়ে যায় প্রায় 7000 মাইল বিস্তৃত এ পথের বাণিজ্যিক কার্যক্রম। 2013 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নতুন করে এ পথ চালুর উদ্যোগ নেন। প্রস্তাবিত প্রকল্পটির বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর তথ্য মতে 149টি দেশ ও আন্তর্জাতিক সংস্থা এ প্রকল্পে যুক্ত হয়েছে। চীনা সরকার বলছে, এতে সংযুক্ত হবে এসব দেশের অর্থনীতি ও সংস্কৃতি, ফলে শতাব্দীর সবচেয়ে বড় প্রকল্প হবে এটি, যার ব্যয় ধরা হয়েছে $4 ট্রিলিয়ন। পরিকল্পনার শুরু থেকে এর ঘোর বিরোধিতা করে আসছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় কয়েকটি দেশ ও জাপান। তাদের দাবি, এর মাধ্যমে বিশ্বের বিরাট এক অঞ্চলকে বলয়ের মধ্যে নিতে যাচ্ছে চীন। তবে বরাবরই তা নাকচ করে আসছে বেইজিং। এ প্রকল্প সবার জন্যই লাভজনক ও অর্থনৈতিক সহযোগিতার নতুন মডেল হবে মনে করছে চীনা সরকার। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, চীন মার্কিন বাণিজ্য সংঘাত নিরাপত্তাহীন পরিস্থিতির জন্ম দিয়েছে। ধারণা করা হচ্ছে, ভূ অংশীদারিত্বের বাণিজ্য পথ হিসেবে পরিচিতি পাবে সিল্ক রোড প্রকল্প, যা মার্কিনী একচেটিয়া বাণিজ্যতন্ত্রের অবসান ঘটাতে পারে।
হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলা আজ ১১৬তম আসরের এই আয়োজন ঘিরে লালদিঘি এলাকায় বসেছে বৈশাখী মেলা, যেখানে মাটির তৈরি তৈজসপত্র, খেলনা, ফুলদানি, পুতুল ও বেত, কাঠ, বাঁশের বাহারি পণ্য নিয়ে হাজির হয়েছেন ব্যবসায়ীরা। বিকাল ৪টার দিকে শুরু হবে বলি খেলা। এখন পর্যন্ত ১৪৭ জন নাম নিবন্ধন করেছেন। ১৯০৯ সালে বদরপাতি এলাকার ব্যবসায়ী আব্দুল জব্বার লালদিঘির মাঠে এই কুস্তি খেলার আয়োজন করেন। পরবর্তীতে যা জব্বারের বলি খেলা নামে পরিচিতি পায়। ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুব সমাজকে উদ্বুদ্ধ করতে এই খেলার সূচনা হয়। ক্রিকেটের সাম্প্রতিক বিতর্ক নিয়ে মিরপুরে বৈঠকে বসেছেন ঢাকা প্রিমিয়ার লিগের ক্রিকেটাররা। সেখানে আছেন তামিম ইকবালও। ক্রিকেটারদের সাথে বৈঠকে বসার কথা রয়েছে বিসিবি সভাপতি ফারুক আহমেদেরও। শুক্রবার ডিপিএল এর সুপার লিগে বিরতি থাকায় বৈঠকে আসেন ডিপিএল এ খেলা অনেক ক্রিকেটার। তাওহিদ হৃদয় ছাড়াও আসেন নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, শরীফুল ইসলাম এবং শামীম হোসেন পাটোয়ারিরা। প্রিমিয়ার লিগে গত কয়েক দিনে তাওহিদ হৃদয় ও আম্পায়ার্স কমিটিকে কেন্দ্র করে একাধিক বিতর্কিত ঘটনা ঘটে। সেসব ঘটনা নিয়ে কথা বলবেন ক্রিকেটাররা। এছাড়া ক্রিকেটারদের সংগঠন কোয়াবের কার্যকারিতা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। এসব ঘটনা নিয়ে বিসিবি সভাপতির সাথে আলোচনার পর সংবাদ মাধ্যমে কথা বলবেন তামিম ইকবাল। এদিকে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারতে পাকিস্তান সুপার লিগের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। অপরদিকে পিএসএল এ কর্মরত ভারতীয়দের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। মঙ্গলবার কাশ্মীরের সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের মধ্যকার সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে খেলার মাঠেও এর প্রভাব পড়েছে। ভারতের অনলাইন প্ল্যাটফর্মে পিএসএল দেখতে পারতেন দর্শকরা, কিন্তু বৃহস্পতিবার পাকিস্তান সুপার লিগের ম্যাচ দেখানো বন্ধ করে দিয়েছে ভারত। এতে পিএসএল এর দর্শক সংখ্যাও কমে যাবে। পাকিস্তানও ভারতের নাগরিকদের ভিসা বাতিল করেছে, তাই টুর্নামেন্টের সম্প্রচারে কর্মরত ভারতীয়দের দেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। কাশ্মীরের সন্ত্রাসী হামলায় দুই দেশের সম্পর্ককে আরও বৈরী করেছে। জেলা পর্যায়ে ফুটবল লীগ নিয়মিত করার তাগিদ দিলেন ফুটবল ফেডারেশন সভাপতি তাবিথ আউয়াল। এ ব্যাপারে সময়োপযোগী নীতিমালা প্রস্তুতের কাজ চলছে বলে জানান তিনি। তৃণমূলের একাডেমিগুলোকে ভবিষ্যৎ ফুটবলার তৈরির দায়িত্ব নেয়ার পরামর্শ তার। তৃণমূলের একাডেমিগুলোর মাঝে স্টার স্ট্যাটাস ও সনদ প্রদান অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি। রাজশাহী থেকে জানাচ্ছেন মুশফিকুর রহিম, ছবি তুলেছেন মরিলুল ইসলাম। প্রবাসী ফুটবলার নিয়ে সরগরম দেশের ফুটবল। এরই মাঝেও ফুটবলের পাইপলাইনের দিকে মনোযোগ বাফুফের। তার জন্যই দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা একাডেমিগুলোকে নিয়ে নতুন উদ্যোগ সভাপতি তাবিথ আউয়ালের। এই উদ্যোগকে আমি স্বাগতম জানাই। আসলে আমরা যখন সি ডিভিশন প্লেয়ার ছিলাম এক সময়, আমার মনে হয় বাংলাদেশ আগামী দিনে ভালো একটা রেজাল্ট আশা করছি। তবে আজকে আমরা যে প্রোগ্রামটাতে আসলাম, আমার মনে হচ্ছে যে আমরা হয়তো যেখানে ছিলাম আমরা একটু এগিয়ে যাব। শুক্রবার সকালে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে স্টার রেটেড একাডেমিগুলোকে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। বড় অবদান রাখার জায়গা। বাফুফের ভাবনা এইসব একাডেমি হয়ে উঠবে দেশে ফুটবলার তৈরির অন্যতম স্টেক হোল্ডার। অনেকের স্বপ্ন দেখছে আমরা বিশ্বকাপও খেলবো, তো একাডেমি ছাড়া কোনো পাইপলাইন হতে পারে না। তাই সময় এসেছে যে যেখান থেকে প্লেয়ার শুরু আপনারা, সেখানে আমরা আগে কাজগুলো আমরা শুরু করি। তাই আমাদের আজকে একসাথে হওয়া। অনুষ্ঠানে সারা দেশের মোট 268টি একাডেমিকে এবং 17টি একাডেমিকে 2 স্টার স্ট্যাটাস দেওয়া হয়। এছাড়া নতুন 110টি একাডেমিকে অ্যাফিলিয়েশন দেওয়া হয়। পাশাপাশি শীঘ্রই জেলা লীগ নিয়মিত করার তাগিদ বাফুফে সভাপতির। আমরা এমন ভাবে আবার চালু করতে চাই যেন সাস্টেইনেবল থাকে, যে কোনো ব্যক্তির উপরে বা কোনো অর্গানাইজেশন নির্ভরশীল না থাকে, লিগগুলি চলমান থাকবে। বাট আমরা বিশ্বাস করি যে আমরা ফাংশনিং একটা রুলস নীতিমালা তৈরি করতে পারলে বাকি সময় লিগগুলো চলমান করতে খুব ইজি হবে। আমরা গভর্নমেন্টের সাথে এই ব্যাপারে কথা বলেছি। তো গভর্নমেন্ট বিভিন্ন ক্রীড়ার সামগ্রী প্লাস কোচিং এগুলোর জন্য আমাদেরকে ফেডারেশনকে সহযোগিতা করবে, তার মাধ্যমে গভর্নমেন্টের আমরা একটা সহযোগিতা পাবো। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের নির্বাচনী ইশতেহারের অন্যতম উল্লেখযোগ্য দিক ছিল তৃণমূলের ফুটবলের উন্নয়ন। আর সেই জায়গায় এবার তৃণমূলের একাডেমি এবং জেলা লীগ আয়োজনে নতুন উদ্যোগ নিয়েছেন বাফুফে। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, রাজশাহী। আর ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv। এছাড়া ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।